আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আবারও চলে আসলাম দীর্ঘ ঝড় বিরতির পর। হ্যাঁ, দীর্ঘ ঝড় মানে আজকে ভালো লাগতেছে বেশ। ঢাকায় খুবই গরম, বিকালের দিকে বেশ নাইস একটা বৃষ্টি আসছে। হ্যাঁ, যখন আমাকে ক্লাসটা বন্ধ করতে হয়েছিল আসলে। হ্যাঁ, আশা করছি আমরা এখন সেটা সাইজ করে ফেলতে পারবো। একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, এটা একটু জানাবেন। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা বাংলাদেশের সংবিধান পড়ছিলাম। তো এই আহ সংবিধান পড়ার সময় আমরা সংবিধানের বেশ কিছু খুঁটিনাটি বিষয় দেখেছিলাম আমরা, যে সংবিধান আসলে কি, সংবিধান কিভাবে তৈরি হয়, কিভাবে এটা অ্যামেন্ডমেন্ট হয় বা সংশোধনী হয়, কিভাবে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করা হয় বা প্রয়োগ করা হয়, কিভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া হয়, বা এই দায়িত্বটা আসলে কার। তো সংবিধান কি, এইটার একটা কাঠামো বা এটার একটা সেট আপ আমরা বুঝতে পারছি যে সংবিধান এটা এটা করতে পারবে, বা সংবিধান মানে রাষ্ট্রের সব থেকে ফান্ডামেন্টাল বা সব থেকে বেসিক যে আইনটা, সেটাকে আমরা কনস্টিটিউশন বা সংবিধান বলি। তো মোটামুটি একটা খুঁটিনাটি বিষয় আমরা কিন্তু জেনে গেছি। এখন আমাদেরকে যেটা বেসিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা লাল কালারটা মনে হয় ওদের একটু ঝামেলা হয়, আমরা এই কালারই করি। তো আমরা যেখানে ক্লাসটা ছাড়ছিলাম আমরা সেখান থেকে শুরু করি। বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস। বাংলাদেশের সংবিধান তৈরির ইতিহাস, এই সেগমেন্টটা আপনি বলতে পারেন সংবিধানের সব থেকে কমপ্লিকেটেড এবং সংবিধানের সব থেকে মানে ট্রিকি জিনিসগুলো কিন্তু এই জায়গাতে। কেন? প্রথমত এখানে প্রচুর তারিখ নিয়ে ব্যাপার আছে। এখন কথা হচ্ছে ভাইয়া সবগুলো তারিখ আমার লাগবে কিনা, সব তারিখকে আমাকে মুখস্থ করতে হবে কিনা। এখানে আমি যেটা পরামর্শ দিব, আপনি টাইম লাইনটা মনে রাখেন, অর্থাৎ আমরা যে সময়টা জুড়ে কথাগুলো বলবো সেই বিষয়গুলো আপনি মনে রাখেন। এতে আপনার দুটো উপকার হবে। এক হচ্ছে আপনি ধারাবাহিকতাটা যদি বুঝতে পারেন যে এই ঘটনাটা আগে, এটা পরে, এটা আপনার মাথায় সেট থাকবে, আচ্ছা এটার পর এটা, এটার পর এটা। এখন কিছু তারিখ আছে যেগুলো একেবারে আনঅ্যাভয়েডেবল, যেগুলো আপনি অ্যাভয়েড করাটা কোনো মতেই উচিত হবে না। কিছু তারিখ আছে যেগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন বা না পারেন, জেনে রাখলে ভালো। মাঝে মধ্যে আসলে এমন হয় যে আপনি দেখবেন অনেক কিছু আপনি মুখস্থ করার ট্রাই করতেছেন বা সেটা হচ্ছে না, অপশন দেখলে মনে পড়ে যায়, বা কোয়েশ্চেন দেখলে মনে পড়ে যায়, বা একটা ওয়ার্ড দেখলে মনে পড়ে যায়। আমাদের ব্রেনে বিভিন্ন জায়গায় তো আসলে আমাদের, আমরা যা পড়ি বা যেটা আমরা প্র্যাকটিস করি সেটা কিন্তু আমাদের ব্রেনে কোথাও না কোথাও থেকে যায়। আপনি এটা নিয়ে প্রেশার নিয়ে নেবেন, তারিখ মুখস্থ হচ্ছে না বা এইটা পারছি না ওটা পারছি না, এই চাপটা নেওয়ার দরকার নেই। খুব বেশি তারিখ এখানে না, আর যদি থেকেও থাকে এখানে, মানে আমাকে মোটামুটি চিনেন বা আমার ক্লাস করেছেন, সো আপনারা আমার টাইপটা বুঝে, আমি যেটা পরীক্ষা আসার মতো না সেগুলো আমি ক্লাসে পড়াই না। এটার জন্য আপনার যেটা করতে হবে, সবার আগে আপনার এই ইতিহাসটা আসলে কতটুকু, এটা আপনাকে একটু ডিফাইন করতে হবে। প্রথমত আপনি এখানে মনে রাখবেন যে আমাদের সংবিধান তৈরির ইতিহাস যেটার কথা আমরা বলছি, এটা হচ্ছে 1 বছরের। অর্থাৎ আমি যদি আপনাকে বলি 16 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত, অর্থাৎ এই 12 মাসের বা 1 বছরের ভেতরে সংবিধান নিয়ে বিভিন্ন সময়ে যে কাজগুলো হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। এখন তার মানে এই 16 ডিসেম্বর 1971-এ বাংলাদেশ হয় সার্বভৌম, বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র হয়। আর 16 ডিসেম্বর 1972-এ আমাদের সংবিধানটা কার্যকর হয়, আমাদের সংবিধানটা কার্যকর হয়। তাহলে এই সংবিধান তৈরির ইতিহাসটা আমাদেরকে এভাবে মনে রাখতে হবে যে আমাদের বিজয় দিবস থেকে একদম পরের বছরে বিজয় দিবস পর্যন্ত 1 বছর।
এখন এখানে কথা হচ্ছে সংবিধান তৈরির ক্ষেত্রে এই 1 বছরের কথাটা বিশেষভাবে কেন আমরা বলছি। এর আগে গিয়ে আমাদের সংবিধান প্রয়োজন ছিল, কেন ছিল? যেমন আমি যদি বলি যে আমাদের 26 মার্চ, একটু ভালো করে বুঝেন, 26 মার্চ 1972 এই তারিখ থেকে কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশ স্বাধীন কিন্তু 26 মার্চ 1971 থেকে। ইন্নালিল্লাহ, দেখছেন প্যাচ লাগাই ফেলছি। 26 মার্চ 1971 থেকে বাংলাদেশ কিন্তু স্বাধীন। তার মানে ওই তারিখ থেকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে। কেন হবে? কারণ আপনি বঙ্গবন্ধুকে যেদিন অ্যারেস্ট করা হয়, যেদিন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল, উনি তখন কি বলেছিলেন? ইহাই আমার শেষ বার্তা হতে পারে, আজ থেকে বাজ হইতে বাংলাদেশ স্বাধীন। তাহলে এখন একটা প্রশ্ন মাথায় আপনার আসতে পারে যে ভাইয়া, বাংলাদেশ স্বাধীন হচ্ছে 26 মার্চ 1971 থেকে, আমাদের সংবিধানটা কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972 সালে, অর্থাৎ প্রায় 1 বছর 9 মাস সময়। প্রায় 1 বছর 9 মাস সময়, মানে মোটমাট প্রায় 20 থেকে 25 মাসের ভেতরের একটা টাইম আপনি ধরেন। তাহলে এই সময়টা জুড়ে বাংলাদেশটা চললো কিভাবে? কারণ আমি আপনাদেরকে কি বলছিলাম যে এই সংবিধান জিনিসটা হচ্ছে ভাই, এটাকে আমরা বলি কি, রাষ্ট্রের মৌলিক আইন। আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রের মৌলিক বা সর্বোচ্চ আইনটাকে আমরা বলি হচ্ছে সংবিধান। এখন কথা হচ্ছে এই 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত বাংলাদেশ চললো কিভাবে? কারণ এর মধ্যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এরপর আমাদের একটা, যেটাকে আমরা অস্থায়ী সরকার বলি, মুজিবনগর সরকার বলি, বাংলাদেশের প্রথম সরকার বলি, যাই বলি না কেন, এই সরকারটা তো দেশকে পরিচালনা করেছে, অর্থাৎ আমাদের একটা সরকার ছিল। এক্ষেত্রে আপনি একটা বিষয় মনে রাখবেন যে আমাদের বর্তমানে যে সংবিধানটা আছে, অর্থাৎ যেটাকে আমরা এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলি, এই সংবিধানটা বাংলাদেশের প্রথম সংবিধান না। এখন বলেন ভাই, তাহলে এটা কি পরে হলো বা কি হলো? একটা বিষয় ভালো করে দেখেন, আমাদের এই 26 মার্চ 1971, এইটা হচ্ছে, আমরা এটাকে স্বাধীন বাংলাদেশ সেদিন থেকে যাত্রা শুরু কেন বলি? কারণ সেদিন থেকে বঙ্গবন্ধু হচ্ছে আমাদের স্বাধীনতাটা ঘোষণা করলেন। এই কারণে আমরা 26 মার্চকে বলি হচ্ছে আমাদের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেভাবে বলি না কেন। এরপর আপনি দেখেন 1971 সালের 10 এপ্রিল 1971 সালে জারি করা হয় মুজিবনগর সরকারের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণাপত্র। এখন এই যে স্বাধীনতার ঘোষণাপত্রটা আছে, এখানে কিন্তু 26 মার্চ 1971 সালকে ভিত্তি ধরে, অর্থাৎ 1971 সালে 26 মার্চ থেকে বাংলাদেশ স্বাধীন, এই মর্মে বা এটা মেনে নিয়ে বা এই অঙ্গীকারে বা এইটাকে একটা সিদ্ধান্ত হিসেবে নিয়ে তারপর এই 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রটা জারি করা হয়। মনে রাখতে হবে একটা বিষয়, যে এই 26 মার্চের স্বাধীনতার ঘোষণাটা, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা। আর 71-এর 10 এপ্রিলে যেটা স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার সরকারি ঘোষণা। মনে রাখতে হবে একটা বিষয়, এই 71 সালের 10 এপ্রিল যে স্বাধীনতার ঘোষণাপত্রটা জারি করা হয়, এই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা জারি করা হয়, এই ঘোষণাপত্রটাই মনে রাখবেন, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান। এখানে তাহলে আপনাকে কয়েকটা বিষয় বলে দিচ্ছি আমি। নাম্বার 1, তাহলে ভাইয়া বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করবে তাহলে ভাই 26 মার্চ, কোনো কথা হবে না। বাংলাদেশের প্রথম সংবিধান তাহলে আমরা কোনটাকে বলবো? আমরা বলবো মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্র, বা যেটাকে আমরা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলি। এখানে মনে রাখবেন যে স্বাধীনতার ঘোষণাপত্র পৃথিবীতে মোট 2টা দেশ জারি করেছে। এর মধ্যে একটা হচ্ছে আমরা বাংলাদেশ, আর আরেকটা হচ্ছে ইউএসএ। 2টা দেশ হচ্ছে এই স্বাধীনতার ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা জারি করেছে। তাহলে আপনি এইটুকু বুঝতে পারছেন আশা করি, যে এই 16 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 1972 পর্যন্ত আমাদের শাসনের ভিত্তি যদি বলেন, অথবা আমি যদি বলি দেশ শাসনের ভিত্তি, বা ওই সময়টাতে আমাদের দেশের সংবিধান কোনটা ছিল,
ওই 1 বছর বা ওই 9 মাস, বা এদিক দিয়ে 9 মাস ওদিক দিয়ে 1 বছর, মোটমাট মানে 12 মাস 9 মাস 21 মাস আপনার বাংলাদেশটা চললো কিভাবে? এই 21 মাস বাংলাদেশটা চলে হচ্ছে আমাদের মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী। এই জিনিসটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। তাহলে যদি আপনাকে বলা হয় বাংলাদেশের মূল সংবিধান কার্যকর হয় কবে, তাহলে কিন্তু 16 ডিসেম্বর 1972। এর আগ পর্যন্ত, এই মূল সংবিধানটা কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশ শাসনের ভিত্তি অথবা আমাদের রাষ্ট্রের মৌলিক আইন অথবা আমাদের সংবিধান বা আমাদের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, আপনি যাই বলেন না কেন, সেটাই হবে স্বাধীনতার ঘোষণাপত্র। ক্লিয়ার হলে একটু জানাবো, এই প্যাচটা ক্লিয়ার হলে একটু জানাবো। একটু জানাবো। ক্লিয়ার? আমি কোশ্চেন থাকলে আমি পড়ে নিচ্ছি, আপনারা আপাতত এখান থেকে আমার কোনো যদি ডাউট থাকে সেটা একটু বলেন। ডাউট থাকার কথা না, সাধারণত আমার ক্লাসে আল্লাহর মতো আপনাদের দোয়ায় ডাউট থাকে না, তাহলে বলে দেই। বুঝতে পারছেন? তাহলে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু 26 মার্চ, মনে রাখবেন। আর সার্বভৌম বাংলাদেশ 16 ডিসেম্বর 1971। আশা করি ক্লিয়ার। অর্থাৎ এই 1 বছর আমাদের সংবিধানটা তৈরি হলো কিভাবে, সেটাই অ্যাকচুয়ালি আমরা এখন দেখব। আচ্ছা, তা আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখ আমরা একটু মাথায় রাখি। যেমন আমি যদি বলি আপনাকে 22 ডিসেম্বর 1971, তারপর 8 জানুয়ারি 1972, জানুয়ারি 1972। আপনারা পাশে একটু জায়গা রাখবেন লেখার জন্য, বুঝতে পারছেন? 10 জানুয়ারির পরে আপনি 11 জানুয়ারি, (1972), তারপর আপনার লাগবে 12 জানুয়ারি, (12 জানুয়ারি 1972), তারপর আপনার লাগবে 23 মার্চ 1972, তারপর আপনার লাগবে 26 মার্চ 1972। আপনারা এই তারিখগুলো একটু লেখা হলে একটু ডান লিখবেন। এখানে আপনারা লিখবেন ঘটনা প্রবাহ। এখানে লিখবেন ঘটনা প্রবাহ 1 2 3 4 5 6 7টা, এই 7টা তারিখ একটু লিখেন, আমি আপনাদেরকে তারপর টাইম ফ্রেম গুলো ধরা দিব। অর্থাৎ আমরা আবারও বলছি, সংবিধান তৈরির যাত্রাটা শুরু হবে 16 ডিসেম্বর 1971-এর পর থেকে। বাংলাদেশ যখন একটা মানে ইন্ডিপেন্ডেন্ট এন্ড সোভরেন স্টেট অথবা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে, তারপর থেকে আমাদের এই কনস্টিটিউশনটা দরকার হবে। ওকে, আচ্ছা, এখন দেখেন এই 22 ডিসেম্বর 1971 হচ্ছে আমাদের মুজিবনগর সরকার দেশে ফেরত আসে। মুজিবনগর সরকার তারা দেশে ফেরত আসে। অর্থাৎ তারা কোথা থেকে ফেরত আসে? আপনারা জানেন যে আমাদের এই মুজিবনগর সরকারের কার্যালয় ছিল কলকাতার 8 নম্বর থিয়েটার রোড থেকে। এটা কিন্তু পরীক্ষায় আসে, 8 নম্বর থিয়েটার রোড থেকে আসে কলকাতা, কলকাতার 8 নম্বর থিয়েটার রোড থেকে আসে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে আমাদের মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তারা কোথায় অবস্থান করছিল বা তারা কোথা থেকে কার্যক্রম পরিচালনা করছিল, তখন কিন্তু আপনি এই 8 নম্বর থিয়েটার রোড অথবা কলকাতা অ্যান্সার করবেন। এরপর আপনি দেখেন 8 জানুয়ারি। এখন 26 মার্চ থেকে বঙ্গবন্ধু কিন্তু বন্দী ছিলেন। উনি যে বন্দী ছিলেন যেখানে, ওই কারাগারটার নাম হচ্ছে মিরানওয়ালি। কিছু কিছু দলিল পত্রে এটাকে মিনওয়ালি হিসেবেও পাওয়া যায়, বাট উর্দুতে এটার সঠিক উচ্চারণটা হচ্ছে মিরানওয়ালি, সুতরাং মিরানওয়ালি বলাটাই ভালো। এই মিরানওয়ালি কারাগার থেকে মানে কারাগারে বঙ্গবন্ধু বন্দী ছিলেন। এবং মনে রাখবেন এই 8 জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পরে, এই 8 জানুয়ারি বঙ্গবন্ধু মুক্তি পান। এই 8 জানুয়ারি বঙ্গবন্ধু মিরানওয়ালি কারাগার থেকে উনি মুক্তি পান। এখন মুক্তি পাওয়ার পরে স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু দেশে আসবেন, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। এখন উনি এই দেশে কিভাবে আসেন, এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়। দেখেন, এইটা হচ্ছে ধরেন করাচি,
আর বঙ্গবন্ধু আসবেন হচ্ছে ঢাকা, ভালো করে বোঝেন। এই হচ্ছে করাচি, আর বঙ্গবন্ধু আসবেন হচ্ছে ঢাকায়, করাচি থেকে ঢাকায় আসবেন। এখন এই যাত্রাটা কিভাবে হলো, বা বঙ্গবন্ধুকে, প্রায় আপনারা একটা বিষয় শুনে থাকবেন বা ভাবতে পারেন যে বঙ্গবন্ধুকে কেন সরাসরি করাচি থেকে ঢাকায় পাঠানো হলো না। প্রথমত এটা একটা ন্যাশনাল ডিসগ্রেসের পর্যায়ে মানে চলে আসে, যে একটা দেশের কাছে আত্মসমর্পণ করার পর আবার সেখানে পাঠানো। তো এখানে একটা মানে ডিপ্লোম্যাটিক একটা চাল হয়। চালটা কেমন দেখেন, বঙ্গবন্ধুকে প্রথমে করাচি থেকে পাঠানো হয় হচ্ছে লন্ডন। এই লন্ডনে ছিলেন। তো এই এই শহরে বঙ্গবন্ধু একটা হোটেলে অবস্থান করেছিলেন। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ক্ল্যারিজেস। হোটেল ক্ল্যারিজেস নামটা মনে রাখবো, আমি নামটা লিখে দিচ্ছি, হোটেল ক্ল্যারিজেস। এরপর এখান থেকে বঙ্গবন্ধু যান হচ্ছে দিল্লি। এখান থেকে বঙ্গবন্ধু যান হচ্ছে দিল্লি, দিল্লি থেকে উনি আসেন ঢাকায়। সুতরাং বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পর সরাসরি করাচি থেকে ঢাকায় আসেন নাই, ওনাকে আরো দুইটা দেশ সফর করে আসতে হয়েছে। একটা হচ্ছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য, আর আরেকটা হচ্ছে ভারত, অর্থাৎ দুইটা শহর, একটা লন্ডন আর একটা হচ্ছে দিল্লি। এই 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসেন, মানে করাচি থেকে ঢাকা আসতে উনি এখানে মুক্তি পান কবে? মুক্তি পান হচ্ছে 8 তারিখে। দেখেন, মুক্তি পেলেন 8 তারিখ আর দেশে ফেরত আসছেন 10 তারিখে। তাহলে করাচি থেকে উনি বের হয়েছিলেন 8 জানুয়ারি, আর ঢাকায় এসে পৌঁছান উনি 10 জানুয়ারি। এই কারণেই মনে রাখবেন যে এই 10 জানুয়ারিকে বলা হয় আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধু ওই দিন দেশে ফেরত আসেন বলে 10 জানুয়ারিকে বলা হয় আমাদের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে যদি কখনো পরীক্ষায় আসে যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর, বা বঙ্গবন্ধু মিরানওয়ালী কারাগার থেকে মুক্তি পেয়ে প্রথম কোথায় যান, একটু বলেন তো কি হবে? দিল্লি হবে নাকি লন্ডন হবে? একটু উত্তরটা দিব। বঙ্গবন্ধু মুক্তি পাওয়ার পর উনি সর্বপ্রথম কোথায় যান? মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম কোথায় যান? কি লন্ডন যান, না দিল্লি যান, নাকি বাকুতে যান, কোথায় যান? নাকি রেঙ্গুন যান, নাকি বেইজিং যান, কোথায় যায়? লন্ডন হবে, রাইট। তাহলে 10 জানুয়ারি গেল। এখন এখানে একটা মজার বিষয় দেখেন, বঙ্গবন্ধু এই যে মুজিবনগর সরকারের কথা আমি বলছিলাম, খেয়াল করেন, এই যে মুজিবনগর সরকারের কথা আমি বলছিলাম, এই মুজিবনগর সরকারে বঙ্গবন্ধুর পদবি কি ছিল? বঙ্গবন্ধু এই মুজিবনগর সরকারের ছিলেন উনি মহামান্য রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিলেন, রাইট? তাহলে যেদিন 10 তারিখে বঙ্গবন্ধু দেশের মাটিতে পা রাখেন, উনি সেদিন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন। কারণ তখন প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হচ্ছেন তাজউদ্দিন আহমদ। তাহলে এই যে 11 তারিখ বঙ্গবন্ধু জারি করেন অস্থায়ী সংবিধান আদেশ। বঙ্গবন্ধু জারি করেন অস্থায়ী সংবিধান আদেশ। এই আদেশটা জারি করেন বঙ্গবন্ধু নিজে, কারণ উনি তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, স্বাভাবিকভাবে উনি জারি করেছেন। এখন এই অস্থায়ী সংবিধান ভাইয়া কোনটা? এখানে আপনি কোনো প্যাচ লাগানোর দরকার নাই। আপনি 16 ডিসেম্বর 1972 সালের আগে সংবিধান কি বা অস্থায়ী সংবিধান কি যাই দেখবেন, এটার অ্যান্সার একটাই, এটাই স্বাধীনতার ঘোষণাপত্র। মানে এই 16 ডিসেম্বর 1972-এর আগে সংবিধান কি বা এই ধরনের কিছু যাই দেখবেন, অ্যান্সার একটাই, স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে 11 জানুয়ারি বঙ্গবন্ধু জারি করলেন অস্থায়ী সংবিধান আদেশ। এখন আসার পর উনি এটা রিয়েলাইজ করলেন যে এখানে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের চেয়ে ওনার একটা সংসদীয় সরকার ব্যবস্থা দরকার, বা একটা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার দরকার। 12 জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন। 12 জানুয়ারি বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার হন। এখন প্রাইম মিনিস্টার হওয়ার পর আসলে আমরা, মানে সত্য কথা বলতে, বাংলাদেশ, হ্যাঁ পৃথিবীর অনেক দেশই হয়তোবা সংঘাতের মাধ্যমে বা একটা ক্রাইসিসের মাধ্যমে স্বাধীনতা পেয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের অবস্থা খুব শোচনীয় ছিল। আপনারা ওই সময়কার যদি সিনেমাগুলো দেখেন কিছুটা আন্দাজ পাবেন। যেমন আপনারা একটা সিনেমা দেখতে পান তিতাস একটি নদীর নাম।
এই তিতাস একটি নদীর নাম সিনেমাটা আপনি দেখতে পারেন, তারপর সূর্য দীঘল বাড়ি, এগুলো দেখতে পারেন। ওইগুলো দেখলে মোটামুটি আপনি ওই সময়কার একটা মানে ইকোনমিক কন্ডিশন বা একটা আর্থসামাজিক যে একটা পরিস্থিতি, ওটা কিন্তু কিছুটা হলেও বোঝা যাবে। তো এই দেশ গোছানোটা একটা চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে দেশে কোনো একটা মূল সংবিধান নাই, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো বঙ্গবন্ধু প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার পরে, এটা আরো অনেক পরে, 23 মার্চ 1972 সেদিন বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয়। সেদিন জারি করা হয় বাংলাদেশ গণপরিষদ আদেশ। আর 26 মার্চ 1972 বাংলাদেশ গণপরিষদ আদেশটা কার্যকর হয়। এখন কথা হচ্ছে, এই গণপরিষদ আদেশটা জারি করেছেন কে? দেখেন, বঙ্গবন্ধু 12 জানুয়ারির পরে বঙ্গবন্ধু কিন্তু প্রাইম মিনিস্টার, উনি কিন্তু তখন আর রাষ্ট্রপতি নাই। তার মানে এই 23 মার্চ এবং 26 মার্চ এই দুটা দিনেই বঙ্গবন্ধু তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি আবারও বলছি, বঙ্গবন্ধু 12 জানুয়ারির পর বঙ্গবন্ধু কিন্তু প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী। তার মানে 23 মার্চ এবং 26 মার্চ 1972, আবারও বলছি এই তারিখগুলোর ক্ষেত্রে একটু কেয়ারফুল দেখবেন, তারিখগুলো দেখতে একই রকম মনে হবে। তো এই 23 মার্চ 1972 জারি হয় বাংলাদেশ গণপরিষদ আদেশ, তখন বঙ্গবন্ধু ছিলেন প্রাইম মিনিস্টার। আর তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আপনি একটা ভালো করে দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন হয় বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বললে তখন প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু, তাই এই আদেশটা জারি করেন বঙ্গবন্ধু নিজে। আর বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন কে, এই দুইটা বিষয় আপনার প্যাচ লাগতে পারে। এক হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে, আর একটা হচ্ছে বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করেন কে। মনে রাখবো, অস্থায়ী সংবিধান বললে বঙ্গবন্ধু দাগাবো, আর বাংলাদেশ গণপরিষদ আদেশ বললে আমরা দেখাবো বিচারপতি আবু সাইদ চৌধুরী। ওনার দুটো পরিচয় আছে। উনি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন, নাম্বার 1, উনি লন্ডনে আমাদের হাই কমিশনার ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়। এই ছাড়াও উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি ছিলেন 1971 বা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা মানে উপাচার্য ছিলেন। তাহলে 22 ডিসেম্বর থেকে 26 মার্চ পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কিনা একটু জানাবো। ক্লিয়ার হলে আমি একটা বড় করে হাসি দেখতে চাই, এভাবে আর একটু সুন্দর। তাহলে প্যাচ লাগাবেন না। বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় কিন্তু 11 জানুয়ারি, জারি করেন বঙ্গবন্ধু। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1972। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার আমাদের। ওকে, এখন কথা হচ্ছে এই গণপরিষদ মানে কি। আচ্ছা, গণপরিষদ মানে তো আমরা ইতিমধ্যেই জানি, আমরা সংবিধান যখন শুরু করেছিলাম তখন আমরা পড়ছিলাম যে গণপরিষদ মানে হচ্ছে যেটা সংবিধান তৈরি করবে, রাইট? সংবিধান তৈরি করাটাই তার প্রধান বা আমি বলবো যে ফরজ কাজ, এর বাইরে সে যা করবে সেটা মানে করলে করছে, না করলে না, এরকম টাইপের। এখন এখানে একটা প্রশ্ন আসে যে এই যে গণপরিষদ আদেশটা জারি হলো, এই গণপরিষদের সদস্য কারা হবে? এইটা একটা ওই সময় লাখ টাকার প্রশ্ন হয়েছে যে ভাই কাদেরকে নেওয়া যায় আসলে। এখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গণপরিষদের সদস্য হবেন তারাই যারা ছিলেন 70-এর নির্বাচনে নির্বাচিত, যারা ছিলেন 1970-এর নির্বাচিত জনপ্রতিনিধি। সহজ ভাষায় বললে এই 70-এ পাকিস্তানের যে জাতীয় নির্বাচনটা হয়, এই জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিলেন সেই জনপ্রতিনিধিদেরকে নিয়ে গণপরিষদটা গঠিত হবে। এখন এই নির্বাচিত জনপ্রতিনিধি কত ছিল, এটা একটা প্রশ্ন আমাদের। আরেকটা হচ্ছে
এই যে গণপরিষদ, এই গণপরিষদের সদস্য মোট কতজন ছিল? এইটা একটা প্যাচের জিনিস আছে। প্যাচটা খুব সোজা, দেখেন কেমন। এই 70 নির্বাচনে মনে রাখবেন দুইটা পরিষদ ছিল, একটা হচ্ছে জাতীয় পরিষদ, আরেকটা হচ্ছে প্রাদেশিক পরিষদ। এই জাতীয় পরিষদ থেকে নির্বাচিত হয় 169 জন, আর প্রাদেশিক থেকে হয় 300 জন। তাহলে সহজ একটা হিসাব যদি আপনি করেন, তাহলে এই 70 নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধি ছিল 300 আর 169, অর্থাৎ 469 জন। এখন কথা হচ্ছে এই 469 জন, তাহলে দেখেন 70 নির্বাচনের জনপ্রতিনিধি কত ছিল যদি বলি আমি, তাহলে সেটা হবে 469 জন। এখন তাহলে গণপরিষদের সদস্য কারা হবে, বা এই 469 কিনা, এইখানে একটা টুইস্ট আছে। টুইস্টটাকে দেখেন, এই 469 জনের মধ্যে মুক্তিযুদ্ধে নিহত হয়, মুক্তিযুদ্ধে নিহত হয় হচ্ছে 12 জন, অর্থাৎ এটা মাইনাস, যে 12 জন মারা গেছে সেটা মাইনাস। এরপর আপনি দেখেন, আমি যদি বলি যে আওয়ামী লীগ থেকে দুর্নীতির দায়ে আওয়ামী লীগ থেকে, এল মানে এখানে আওয়ামী লীগ থেকে দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয় 46 জন। এরপর পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে 2 জন, পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে 2 জন। হ্যাঁ, এগুলো সব কিন্তু মাইনাস হবে। মুক্তিযুদ্ধে মারা গেছে মানে উনি বাদ, বহিষ্কৃত যে উনিও বাদ, পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে যারা, যেমন ত্রিদীপ রায়, সে বাদ যাবে। এরপর দালালির দায়ে অভিযুক্ত হয় 5 জন, দালালির দায়ে অভিযুক্ত হয় 5 জন। তাহলে একটু ভালো করে দেখেন। আর এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয় 1 জনের, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয় 1 জনের। তাহলে এখন আপনি দেখেন এগুলো সব মাইনাস হবে না? তাহলে এই যে 12 যদি নিহত 12 জন বাদ, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয় 46 জন বাদ, পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করে 2 জন বাদ, দালালির দায়ে অভিযুক্ত হয় 5 জন বাদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি হয় 1 জনের। তাহলে 46 আর 12 58, 58 আর 2 60, 60 আর 5 65, 65 আর 1 66। তাহলে এই 66 জন বাদ যাবে। এখন আপনি দেখেন 469 মাইনাস 66, অর্থাৎ এই সংখ্যাগুলো বাদ যাবে, এই সংখ্যাগুলো বাদ যাবে। তাহলে আমার এখানে টোটাল সদস্য হবে 403 জন। এখন আমাকে বলেন তো, তাহলে আমাদের গণপরিষদের সদস্য মোট কত হবে? একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান যে গণপরিষদের সদস্য মোট কতজন হবে। এগুলো কিন্তু বাদ যাবে, মুক্তিযুদ্ধে যারা মারা গেছে বাদ, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত যারা তারা বাদ। তাহলে সহজ একটা ম্যাথ, 403 জন হবে আমার এই গণপরিষদের সদস্য। ক্লিয়ার কিনা আমাদের একটু জানাবো। এই 403 জন হবে আমার গণপরিষদের সদস্য। এখন কথা হচ্ছে ভাই, কথাটা হচ্ছে যে এই গণপরিষদের সবাই কি সংবিধান লিখবে, বা সবাই কি সংবিধান লিখতে পারবে? এখন ধরেন সংবিধান লেখার জন্য যেরকম স্কিল বা যেরকম জ্ঞান বা অভিজ্ঞতা আপনি যাই বলেন, কিছু একটা তো লাগবে। 403 জনকে দিয়ে একটা দেশের সংবিধান লিখানো এটা সম্ভব না, বাংলাদেশের মতো একটা দেশের তো আরো সম্ভব না। এখন এখানে একটা ফ্যাক্ট আছে, আবার ফ্যাক্টটা কি দেখেন, এই 400 জনের মধ্যে, 400 জনের মধ্যে আপনার একটা বড় অংশ ছিল আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতো। 400 জন মানে 403-এর মধ্যে 400 জন হচ্ছে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করতো। এর মধ্যে একজন ছিল হচ্ছে ন্যাপ থেকে, আর 2 জন ছিল হচ্ছে মানে নির্দলীয়, বা আমি যদি বলি স্বতন্ত্র ওরকম। এখন বাস্তবতাটা হচ্ছে, এটা আপনার কাছে এখন মনে হতে পারে যে ভাই এত কেমনে পাইলো, মানে 70 নির্বাচনে একটা কথা ছিল যে আওয়ামী লীগের মার্কায় যদি কোনো কলা গাছ দাঁড়ায় সে জিতবে, মানে বঙ্গবন্ধু অতটা জনপ্রিয় ছিলেন ওই সময়টায়। তো এই 403 জন থেকে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এই 403 জনকে নিয়ে একটা অধিবেশন হবে, একটা অধিবেশন হবে। এই অধিবেশনটা হয় হচ্ছে 1972 সালের 10 এপ্রিল। এই অধিবেশনটা হবে 1972 সালের 10 এপ্রিল।
এখন এই অধিবেশনটায় কিছু সিদ্ধান্ত হয়। কেমন সিদ্ধান্ত হয় দেখেন, যেমন এই অধিবেশনে সভাপতি ছিলেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপর এই এই অধিবেশনটার একজন মানে একটা সিদ্ধান্ত হয় যে এই যে গণপরিষদ, এই গণপরিষদের দুইটা পোস্ট নিয়ে আপনার মধ্যে ঝামেলা লাগবে, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। গণপরিষদ এখানে একটু স্টার্ট দেন। একটা বড় কনফিউশন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আমরা উপরে লিখবো সবসময় মতো নো কনফিউশন। আপনাদের ভাই থাকতে কোনো কনফিউশন প্রশ্নই আসে না। দেখেন, কনফিউশনটা হচ্ছে দুইটা বিষয় নিয়ে। হ্যাঁ, কনফিউশন হচ্ছে দুইটা বিষয় নিয়ে। দেখেন, একটা হচ্ছে গণপরিষদের প্রথম স্পিকারকে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকারকে, তারপর হচ্ছে আমাদের জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, এই চারটা নামে প্যাচ লাগেই। জাতীয় সংসদের প্রথম স্পিকারকে, তারপর জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকারকে, এই চারটা নামে আপনার প্যাচ লাগার চান্সেস অনেক 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 বেশি। দেখেন কখন কোনটা লাগাবেন। গণপরিষদের কাজকে আগেই জানেন, তাহলে গণপরিষদের আগে শিখেন। গণপরিষদের প্রথম স্পিকার যদি পরীক্ষাতে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি উত্তর দাগাবেন শাহ আব্দুল হামিদ। আর যদি গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার আসে, তখন আপনি দাগাবেন মোহাম্মদ উল্লাহ। তখন আপনি দাগাবেন মোহাম্মদুল্লাহ। এই দুইটা আপনি ভুল করবেন না। এখন যেটা প্রবলেম হয় যে জাতীয় সংসদের প্রথম স্পিকার, এইটা হচ্ছে আবার এই মোহাম্মদুল্লাহ। এই সমস্যাটা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল 2012 বা 13 সামথিং এরকম সময়। ওখানে গণপরিষদের প্রথম স্পিকার মনে হয় পরীক্ষায় আসছে, কিন্তু অপশনে শাহ আব্দুল হামিদ ছিল না, অপশনে ছিল মোহাম্মদুল্লাহ। বাট এটা একবারই হয়েছে এরকম। এটা যারা আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন, যারা কোয়েশ্চেন করেন, ওনারাও দিন শেষে মানুষ, একটা মানে হতেই পারে, এটা কোনো সমস্যা নেই। যেমন আমি দেখেন আজকে আমি ক্লাসে 26 মার্চ 1972 বলে ফেলছি, তার মানে কিন্তু এই না যে ফাহিম ভাই কম জানে বা ফাহিম ভাই ভুল করেছে বা তেমন না। মাঝে মধ্যে স্লিপটা এটা হয়ে যায়। এখন বিষয়টা হচ্ছে আপনি এই শব্দগুলোর প্রতি একটু বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। কারণ আপনার কাছে চাইছে জাতীয় সংসদ, আপনি আবেগে দাঁড়ায় আসছেন গণপরিষদ, আপনার অ্যান্সার ভুল হবে, আপনার অ্যান্সার ভুল হবে। আর যদি গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার বলে, সেটা হবে মোহাম্মদ বাইতুল্লাহ। সেটা হবে মোহাম্মদ বাইতুল্লাহ। তাহলে এই চারটা আমাদের ক্লিয়ার কিনা একটু জানাবো। গণপরিষদের প্রথম স্পিকার বললে কি দাগাবো, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার বললে কি দাগাবো, জাতীয় সংসদের প্রথম স্পিকার বললে কি দাগাবো, জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার বললে কি দাগাবো। আমাদের এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু জানাবো। ক্লিয়ার হলে আমরা একটু ক্লিয়ার লিখবো। এই চারটা নামে দয়া করে প্যাচ লাগাবো না। ক্লিয়ার না? হ্যাঁ, আচ্ছা। তাহলে আপনি দেখেন, তার মানে গণপরিষদের ঝামেলাটা আমাদের হচ্ছে গেল। এখন এই গণপরিষদের প্রথম অধিবেশনে একটা সিদ্ধান্ত হয় যে আমাদের একটা সংবিধান রচনা কমিটি লাগবে। একটা সিদ্ধান্ত হলো যে আমাদের একটা সংবিধান রচনা কমিটি লাগবে। এটা আমাদের লাগবে, আমরা একটু লিখে ফেলি যে সংবিধান রচনা কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি, আপনি এটাকে যেই নামেই ডাকেন কোনো সমস্যা নাই।
সংবিধান রচনা কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি। এই কমিটিটা মনে রাখবেন, এটা গঠিত হয় হচ্ছে 11 এপ্রিল 1972, আর এটার প্রথম বৈঠক হয় 17 এপ্রিল 1972। তারিখগুলো একটু খেয়াল করলে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস পাবেন। দেখেন, ঠিক 1 বছর আগেই এই 17 এপ্রিল 1971-এ মুজিবনগর সরকার কিন্তু শপথ নিয়েছিল। এই কারণে আমরা 17 এপ্রিলকে বলি মুজিবনগর দিবস। তো এই কমিটিতে মনে রাখবেন সভাপতি ছিলেন তখনকার সময় বা বাংলাদেশের এখন পর্যন্ত যে কয়েকজন আইনজীবী মানে খুব ফেমাস বা খুবই বিজ্ঞ বা অনেক জানেন, ডক্টর কামাল হোসেন, ওনাকে আমাদের সংবিধানের রূপকার বলা হয়। আর এই কমিটির সদস্য নিয়ে আমাদের একটু কিছু ছোটখাটো প্যাচ আছে। প্যাচটা কি? প্যাচ কিছু না। এই কমিটিতে মোট 34 জন সদস্য ছিল। খেয়াল করেন ভালো করে, 34 জন সদস্য ছিল। খুব ইন্টারেস্টিং বিষয়। এই 34 জনের মধ্যে 33 জন ছিল পুরুষ আর একজন ছিল নারী, এবং এই নারীটার নাম আপনারা জানেন সবাই, বেগম রাজিয়া বানু। এটা হচ্ছে প্রথম জিনিস। আর এই কমিটির 34 জনের ভেতরে আবার 33 জন ছিল আওয়ামী লীগের, আর একজন ছিল বিরোধী, একজন ছিল বিরোধী দলের সদস্য। বিরোধী দল বলতে আসলে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ন্যাপ, ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টি, যেটা আওয়ামী লীগ থেকে গিয়ে মাওলানা ভাসানী বানিয়েছিলেন ন্যাপ। পরে এটা দুই ভাগ হয়ে যায়, একটা হয় ন্যাপ ভাসানী, একটা হয় ন্যাপ মুজাফফর। তো এই বিরোধী দল থেকে যিনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, উনি মারা গেছেন। পরবর্তীতে অবশ্য উনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত। তাহলে সংবিধান রচনা কমিটি যদি পরীক্ষা আসে সদস্য কতজন, তাহলে 34 জন। আওয়ামী লীগ থেকে কতজন ছিল? 33 জন ছিল। বিরোধী দলের সদস্য কয়জন ছিল? একজন ছিল। কোন দল থেকে ছিল? ন্যাপ থেকে ছিল, অথবা ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ছিল। আর এই ন্যাশনাল আওয়ামী পার্টির যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত। আর যদি পুরুষ বলেন 33 জন, নারী বললে একজন, সেটা হচ্ছে বেগম রাজিয়া বানু। তাই সংবিধান রচনা কমিটি আমাদের ক্লিয়ার হলে একটু জানাই। ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। ডান, ওকে। তাহলে আমাদের গণপরিষদ গেল, এই যে রচনা কমিটি গেল। এখন এই সংবিধান রচনা কমিটিরই বলতে পারেন অসংখ্য বৈঠক, অসংখ্য চ্যালেঞ্জ, সবকিছু মোকাবেলা করে আমাদের সংবিধানটা তৈরি হয়েছে। এখানে বেশ কিছু কন্ট্রিবিউটর বলতে পারেন আপনি, যেমন আমাদের যে সংবিধানের মুদ্রণ কমিটি ছিল সেখানে 5 জন সদস্য ছিল, ওনাদের একটা বিশেষ অবদান আছে। হ্যাঁ, আমি যদি বলি সমরজিৎ রায় চৌধুরীর কথা, জনাবুল ইসলামের কথা, বা আবুল বরাক আলভী সাহেবের কথা, বা জয়নাল আবেদিন স্যারের কথা, বা হাশেম খানের কথা, বা আমি যদি বাংলা ভাষা পর্যালোচনা কমিটির কথাও বলি, হ্যাঁ, হ্যাঁ, এরকম বেশ কয়েকটা কমিটি বা কিছু ব্যক্তির অবদান ছিল। এবং আমাদের যে প্রথম সংবিধানটা, এটা ছাপাতে মনে হয় তখনকার সময়ে 14,000 টাকার মতো ছিল তখনকার সময়। এটা এখনো সংরক্ষিত আছে। আপনারা কখনো যদি ঢাকায় কেউ আসেন, যদি আমাদের মানে জাতীয় জাদুঘরে কখনো যাওয়া হয়, আপনি সেখানে দেখতে পারবেন সেটা। তো এই সংবিধান রচনা কমিটির মাধ্যমেই আমাদের সংবিধানটা চূড়ান্ত একটা জায়গায় পৌঁছায়। সেটা কিভাবে দেখেন, যদি সংবিধান ফাইনাল হওয়ার ধাপ বলেন, কোনটি কবে হয়, তাহলে আমি আপনাকে যদি বলি সংবিধান, অর্থাৎ এই সংবিধানটা কোন সংবিধান? বাংলাদেশের সংবিধান। আমাদের সংবিধানটা একদম চূড়ান্ত ধাপে। এর মধ্যে আমাদের খসড়া হওয়া, আমাদের অ্যামেন্ডমেন্ট দেওয়া, বা এইটার একটা প্রস্তাব বা এটার উত্তর দেওয়া, সবকিছু শেষ পর্যায়ে এসে আমাদের সংবিধানটা, খসড়া সংবিধানটা, এটা উত্থাপিত হয় হচ্ছে 12 অক্টোবর
1972। আমাদের এই খসড়া সংবিধানটা গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর। 4 নভেম্বর 1972। আমাদের সংবিধানটা যদি আপনি বলেন স্বাক্ষর হয় কবে, স্বাক্ষর বললে এখানে দুইটা মতামত পাওয়া যায়, একটা হচ্ছে 14 তারিখ আর 15 তারিখ, আর একটা হচ্ছে শুধু 15 তারিখ। আমি বলবো যে 15 তারিখটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, কারণ সংবিধান শেষ স্বাক্ষরটা ওদিনই হয়, এবং আমাদের সংবিধানের প্রথম স্বাক্ষরটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আর সর্বশেষ স্বাক্ষরটা যার, ওর নাম হচ্ছেন সদরুদ্দিন আহমেদ। নামটা মনে রাখবেন, সদরুদ্দিন আহমেদ। তো এই স্বাক্ষরটা আপনি 14-15 দুই দিনই হয় আসলে, মানে দুইটাই স্ট্রং রেফারেন্স, কোনটা বাদ দিয়ে কোনটা পড়বেন এটা আসলে মানে মনে করাটা একটু ডিফিকাল্ট, বাট আমি বলবো 15 তারিখটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি। তাহলে 15 ডিসেম্বর হবে আমাদের সংবিধানটা স্বাক্ষরের দিন। আর আমাদের সংবিধানটা যদি বলেন কার্যকর কবে হয়, কার্যকর বললে 12/4/15 তারপরের দিন, অর্থাৎ 16 ডিসেম্বর 1972। তাহলে যদি বলে সংবিধান উত্থাপিত কবে হয় 12 অক্টোবর, গৃহীত কবে হয় 4 নভেম্বর, মনে রাখবেন 4 নভেম্বর আমাদের সংবিধানটা গৃহীত হয় বলে আমাদের সংবিধান দিবস কিন্তু 4 নভেম্বর। স্বাক্ষর 15 তারিখ, কার্যকর 16 তারিখ। তাহলে এই 1 বছরের ইতিহাস থেকে এখন আপনাকে যেভাবেই প্রশ্ন করুক আপনি পারবেন কিনা, একদম মুজিবনগর সরকারের দেশে আসা থেকে শুরু করে একদম সেই 22 ডিসেম্বর থেকে আমরা একেবারেই 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের একদম ক্লিয়ার কিনা একটু জানাবো। ক্লিয়ার কিনা ভাইজান একটু জানাবো। তাহলে সংবিধান কার্যকর বললে কিন্তু 12 অক্টোবর দাগানো যাবে না, তখন দাগাতে হবে 16 ডিসেম্বর। উত্থাপিত বললে কিন্তু 4 নভেম্বর দাগানো যাবে না, 12 অক্টোবর দাগাতে হবে। গৃহীত বললে 4 নভেম্বর দাগাতে হবে। কোশ্চেন পড়ে অ্যান্সার করবেন, যেখানেই পরীক্ষা দেন, যেভাবেই পরীক্ষা দেন, যেই পরিস্থিতিতেই পরীক্ষা দেন, প্রত্যেকটা সাবজেক্টের বিশেষ করে সাধারণ জ্ঞানে আপনি কোশ্চেন মাস্ট পড়বেন। এই কোশ্চেনে ভাষার মারপ্যাচটা বিশ্বাস করেন সাধারণ জ্ঞানের চেয়ে বেশি কোনো সাবজেক্টে দেওয়া যায় না। একটা ভাষা চেঞ্জ, অ্যান্সার চেঞ্জ, পুরো খেলায় ঘুরে যাবে। কথাটা বুঝতে পারছেন? ওকে, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো। আমরা একটু লিখবো আমাদের সংবিধানটা, আমি আপনাদেরকে এক জায়গায় করে দিই, আমরা একটু লিখেন সংখ্যায় সংখ্যায় সংবিধান, সংখ্যায় সংখ্যায় সংবিধান, এটা একটু লিখেন। সংখ্যাগুলো আপনি লিখেন 1, 2, 4, 4-এর পর লিখেন তারপর লিখেন 7, তারপর লিখেন 11, 13, 17, 153। 1, 2, 4, 7, 11, 13, 17, 153 লেখা হলে জানাবো। এই অংশটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। ওকে, আচ্ছা প্রথমে আসেন 1, সংবিধানের মনে রাখবেন প্রস্তাবনা। প্রস্তাবনা বা শিরোনাম হচ্ছে একটা। আমাদের সংবিধানটা যদি আপনি হাতে নেন, আমার এখানে মূল সংবিধানটা ছিল, ওটা যে কই গেল। আচ্ছা, মানে মূল সংবিধানটা যদি আপনি হাতে নেন, একেবারে শুরুতেই আপনি দেখবেন যে এখানে এরকমটা লেখা থাকে যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রস্তাবনা বা শিরোনাম বা ভূমিকা যাই বলো না কেন, বা এটাকে আপনি বলতে পারেন প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমকে কি বলা হয়? প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, অথবা সংবিধানের শিরোনাম বলতে পারেন, ভূমিকা বলতে পারেন, বা এটাকে আপনি যে প্রস্তাবনা যাই বলতে পারেন। তাহলে প্রস্তাবনা হচ্ছে একটা। তাহলে পরীক্ষায় আসবে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এবার আসেন 2। 2 দিয়ে মনে রাখবেন যে আমাদের সংবিধানের ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে ইংলিশ। এখন কোন কারণে যদি আমাদের সংবিধানে
এমন কোন একটা পরিস্থিতি তৈরি হয় যে আপনার বাংলায় ইংলিশের মিনিংটা মিলছে না, সেক্ষেত্রে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন? এমনটা হতে পারে, যেমন বাংলা ভাষা খুব ইন্টারেস্টিং। বাংলা ভাষা আপনি, ধরেন আমরা মুরব্বীদেরকে আপনি বলতে পারি, একটু সমবয়সী হলে বা বিশেষ কোনো মানুষ হলে আমরা তুমি বলি, ছোট হলে বা কারোর প্রতি একটু বিরক্ত হলে তুই বলি। ব্রিটিশরা কিন্তু এটা পারে না, আমেরিকানরা কিন্তু এটা পারে না। সে যাই হোক, তার উত্তর একটাই, ইউ। এরকম অনেক হতে পারে। এরকম পরিস্থিতি যদি কখনো হয়, মনে রাখবেন আমাদের সংবিধানে একটা আর্টিকেল আছে 153(2), 153(2) আর্টিকেল। এই আর্টিকেলটাতে বলা আছে যে বাংলা ভাষা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, অর্থাৎ বাংলা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এরপর যদি আপনি আমাকে বলেন যে 2 দিয়ে আর কি আছে, তাহলে 2 দিয়ে মনে রাখবেন আমাদের সংবিধানটা রচনা করা হয়েছে দুইটা দেশকে অনুসরণ করে। একটা হচ্ছে ভারত, আর আরেকটা হচ্ছে যুক্তরাজ্য। একটা হচ্ছে ভারত, আরেকটা হচ্ছে যুক্তরাজ্য। এরপর যদি আপনি আসেন 4-এ, এই 4-এ মনে রাখবেন যে আমাদের বাংলাদেশের সংবিধানের বা আমাদের রাষ্ট্র পরিচালনার মোট 4টা মূলনীতি আছে। আমি আবারও বলছি, আমাদের সংবিধানের 2য় অধ্যায়, অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার, যেটা 8 থেকে 25 পর্যন্ত আর্টিকেল, অর্থাৎ অনুচ্ছেদ 8 থেকে অনুচ্ছেদ 25 পর্যন্ত। এইটার প্রথম অনুচ্ছেদটা আপনি দেখবেন যে 8 নম্বরে আছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এই মূলনীতি 4টা। কোন 4টা? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। তাহলে 4টা হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। এখন রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টা কি কি ভাই? যেগুলো বললাম, 1 নম্বর হচ্ছে গণতন্ত্র, 2 হচ্ছে সমাজতন্ত্র, 3 ধর্মনিরপেক্ষতা, আর 4 হচ্ছে জাতীয়তাবাদ। এই 4টা কথা আপনি পাবেন আমাদের সংবিধানের আর্টিকেল 8-এ। আর্টিকেল 8-এর 2য় অধ্যায়, মানে একদম শুরুতেই পাবেন। তাহলে আমাদের 1 গেল, আমাদের 2 গেল, 4 গেল, এবার যাই আমরা 7-এ। 7 মনে রাখবেন আমাদের সংবিধানের তফসিল। তফসিল হচ্ছে 7টা। তফসিল মানে কিছু কমিটমেন্ট টুয়ার্ডস ইউর নেশন বা টুয়ার্ডস ইউর স্টেট। আরো সহজ করে বললে আমাদের রাষ্ট্রের প্রতি কিছু প্রতিশ্রুতি বা কিছু ওয়াদা বা কিছু মানে প্রমিস বলতে পারে। এই 7টা তফসিলের ভেতরে আমি বিশেষভাবে গুরুত্ব দিব আপনাকে 3টা তফসিলে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই 3টা তফসিলে আমাদের পঞ্চদশ সংশোধনে দিয়ে আসছে, মানে আমাদের সংবিধানে 2011 সালে। এই 3টা জায়গাতে আপনি একটু খেয়াল রাখবেন তারিখটা। যেমন সবার আগে 7 মার্চ। 7 মার্চের ভাষণটা হচ্ছে আমাদের পঞ্চম তফসিল। 7 মার্চের পরে হচ্ছে ষষ্ঠ তফসিল, যেটা হচ্ছে 26 মার্চ, অর্থাৎ আমাদের স্বাধীনতার ঘোষণা। আমি আবারও বলছি, পঞ্চম তফসিল হচ্ছে 7 মার্চ, ষষ্ঠ তফসিল হচ্ছে 26 মার্চ, আর সপ্তমটা হচ্ছে 10 এপ্রিলের মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে আপনি সবগুলো তফসিল দরকার না, আপনি এই 3টা মনে রাখেন, তাইলেই হবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। পরীক্ষায় এই 3টা থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এবার আপনি আসেন 11-তে। 11 লিখেন আপনি সংবিধানের অধ্যায় বা পার্ট। অধ্যায় বা পার্ট হচ্ছে আপনার 11টা। 13টা হচ্ছে আমাদের সংবিধানের চ্যাপ্টার বা পরিচ্ছেদ। এখন ভাইয়া জিনিসটা বুঝি নাই। দেখেন, ধরেন একটা অধ্যায়, আপনি আপনার যে কোনো একটা বই হাতে নিলে দেখতে পাবেন যে একটা অধ্যায় এরকম আছে যে প্রথম অধ্যায়, হ্যাঁ, এরকম আছে যে প্রথম অধ্যায়। এরপর দেখবেন এরকম থাকে না 1.1, 1.2, 1.3, 1.4 থাকে কিনা এখানে? তার মানে অধ্যায়টা হচ্ছে এই যে প্রথম অধ্যায়, এইটা হচ্ছে অধ্যায়, আর এই যে 1.1, 1.2, 1.3, 1.4 এগুলোকে বলা হয় হচ্ছে পরিচ্ছেদ। তাহলে আমাদের পরিচ্ছেদ যদি বলে, সংবিধানে যদি পরিচ্ছেদ বলে 13টা দেখাবো,
অথবা চ্যাপ্টার বললে 13টা দেখাবো, পার্ট বা অধ্যায় বললে 11টা দেখাবো। আশা করি ক্লিয়ার আমাদের এটা। এরপরে আমাদের সংবিধানে যদি আমি বলি 17টা হচ্ছে আমাদের সংবিধানের সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট। এই সংশোধনীর ভেতরে আপনার কয়েকটা সংশোধনী লাগবে, যেমন আপনার 1, 2, এটা আমি আমার বই থেকে আপনাদেরকে আমি ছবি তুলে দিচ্ছি একটু পরেই। আমার হাতের কাছে নাই, থাকলে আমি আপনাদেরকে এখনই ইয়ে করে দিতাম। আমি অনুচ্ছেদ গুলো আপনাদের মানে সংশোধনী গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এই 17টা আপনার পরীক্ষা দরকার নেই, আপনার যে কয়টা দরকার ওই কয়টাই পড়েন। যেমন আপনার প্রথম 3টা লাগবে, তারপর 8 লাগবে, 12 লাগবে, 15 মাস্ক লাগবে, 17 লাগবে। 1, 2, 3 এই 3টা 4টা 5টা 6টা 7টা হলে আপনার হবে। 17টা আপনার দরকার নেই। অনেকগুলো এখন গুরুত্ব রাখে না, এগুলো একদম যেমন উপরাষ্ট্রপতি এখন নাই, এটা দিয়ে আপনি কি করবেন, পরীক্ষা আসবেও না। যেমন আপনার প্রথমটা লাগবে যেখানে যুদ্ধাপরাধীর বিচারের কথা বলা আছে, তারপর জরুরি অবস্থার বিধানের কথা বলা আছে দ্বিতীয় সংশোধনীতে। 3 নম্বরে যেমন আছে আমাদের 3 বিঘার করিডোর হস্তান্তরের কথা। তারপর 8 নম্বরে যেটা আমাদের 8ম সংশোধনী, এই 8ম সংশোধনী থেকে কয়েকটা আমি আপনাদেরকে বলে দিই। যেমন আগে ঢাকা লিখতো এইভাবে ডাক্কা, এই ডাক্কা হয়ে যায় ঢাকা, তারপর ধরেন আগে বলা হতো বেঙ্গল, সেটা হয়ে যায় বাংলা। এরকম বেশ কিছু চেঞ্জেস আছে, হাইকোর্টের বেঞ্চের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে। তারপরে যে 12তম যে সংশোধনীটা, ছবি দিতে হবে না, বলে তো দিলাম। 12তম যে সংশোধনীটা, এইটা দিয়ে হচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সংসদীয় ব্যবস্থা বা সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। হ্যাঁ, এখন তার মানে কি ভাই এর আগে সংবিধানে বা বাংলাদেশ সংসদ নির্বাচন হয় নাই? হয়েছে অবশ্যই, কিন্তু একটা দীর্ঘ সময় বাংলাদেশে সামরিক শাসন বা যেটাকে স্বৈরশাসন বলতে পারেন। এরপরে 1991 নির্বাচনের মধ্য দিয়ে আমাদের মানে দ্বাদশ সংশোধনী দিয়ে আমাদের আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয় 1991 সালে। এরপর 15তমতে আসলে অভাব নেই, অনেক পরিবর্তন আসে, হিউজ পরিবর্তন। এই তফসিল গুলো, বাঙালি জাতীয়তাবাদের কথা আবার ফিরে আসে, 72 সংবিধানের মূলনীতি গুলো আবার ফিরে আসে। তারপর ধরেন এই যে বয়স বাড়ানো, অবসরের বয়স বাড়ানো, এইটা আসে। তো এই সংশোধনের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 15তম। 17তমটা এটা সর্বশেষ, এটা বিশেষভাবে মনে রাখবেন। এটার ক্ষেত্রে আপনি তারিখটা মনে রাখবেন, 8 জুলাই 2018। 8 জুলাই 2018 আমাদের যে সংগঠিত নারী আসন আছে আমাদের 50টা, আমাদের মোট আসন 300টা। এই 300টার মধ্যে প্রতি 6টা আসনের জন্য একটা করে নারী আসন আমরা দেখি যে দলগুলো পায়। এই সংগঠিত নারী আসনটা 50টাই থাকবে 2019 থেকে 2044 পর্যন্ত। 2019 থেকে 2044 পর্যন্ত নারী আসন থাকবে 50টা। এটাই হচ্ছে এই 17তম সংশোধনীর মূল কথা। তো এই প্রস্তাবটা খুব ইজিলি পাস হয়, 298 আর 0 ভোটে পাস হয়, মানে 298 জন এটার পক্ষে ভোট দেয়, আর 2 জন সংসদ সদস্য ভোটই দেয় না। 0 ভোট মানে আপনি মানে নিরপেক্ষ, আপনি কোনো ভোট দেন নাই। তাহলে যদি প্রশ্ন হয় যে আমাদের সংগঠিত নারী আসনের মেয়াদ 17তম সংশোধনীতে কত বছর বাড়ানো হয়েছে, দেখেন 2019 থেকে 2044 বা 25 বছর, বা 25 বছর। আর মেয়াদ 50টাই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে 17টা হচ্ছে আমাদের সংশোধনী। তাহলে পরীক্ষায় প্রশ্ন হবে যে আমাদের সংবিধান কতবার সংশোধন হয়েছে? 17 বার। সর্বশেষ কবে হয়েছে? 2018 সালে। তারিখ লাগলে 8 জুলাই। কি নিয়ে হয়েছে? সংগঠিত নারী আসন নিয়ে। হ্যাঁ, এই সংগঠিত নারী আসনের মেয়াদ কত বছর বাড়ানো হয়? 25 বছর। নারী আসন কয়টা? 50টা, এখনো 50টা। অর্থাৎ এই 2044 সাল পর্যন্ত নারী আসনে কোনো পরিবর্তন আসবে না। এবং এখানে একটা আর্টিকেলের কথা আমি একেবারে না বললেই না, এই যে নারী আসনটার কথা বলা আছে আমাদের 65-র 3 অনুচ্ছেদে, এই যে নারী আসনের কথা বললাম এটা বলা আছে আমাদের 65-র 3 অনুচ্ছেদে। 65-তে বলা আছে আমাদের জাতীয় সংসদের কথা, আর 65-র 3-এ বলা আছে আমাদের জাতীয় মানে জাতীয় সংসদে বা আমাদের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টে আমাদের সংরক্ষিত নারী আসন কয়টা হবে। তাহলে আমাদের 1, 2, 4 গেল, 7 গেল, 11 গেল, 13 গেল, 17 গেল, 153। 153টা হচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ।
অথবা আর্টিকেল। তাহলে আমাদের সংবিধানে কোনটা কত এইটা আমাদের একদম 100% ক্লিয়ার কিনা। আপনি যদি শুধু এইটুকু মনে রাখেন তাও আপনি অনেকগুলা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। জাস্ট এইটুকু যদি আপনি মনে রাখেন যে সংবিধানের প্রস্তাবনা কোনটা, সংবিধানের ভাষা কয়টা, দেশ কয়টা, অথবা আমাদের রাষ্ট্র পরিচালনা মূলনীতি কয়টা, বা কি কি, বা এটা কোথায় আছে, বুঝতে পারছেন এটা কোথায় আছে। সংশোধনী গুলো আমি আপনাদেরকে এখানে বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট, যে যুদ্ধাপরাধীর বিচার, তারপর জরুরি অবস্থার বিধান, 3 বিঘা করিডোর হস্তান্তর করা, তারপর হচ্ছে আমাদের যে এই অষ্টবে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়, তারপরে যে আমাদের ঢাকার বানানটা চেঞ্জ হয়ে যায়, উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের সংবিধানের ভয়টা মোটামুটি কাটছে কিনা। সংবিধানের ভয়টা, আমি সংবিধানের উপর আপনাদের 2টো ক্লাস নিলাম, আপনাদের ভয়টা কাটছে কিনা কিছুটা, মানে সংবিধান দেখে আশা করি আপনার এখন আর ভয় লাগার কথা না, এখন আর খুব একটা ভয় লাগার কথা না। ক্লিয়ার ভাইজান, একটু জানাবো আমাদের ভয়টা কেটেছে কিনা। আচ্ছা, এখন আপনি যদি সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ চিন্তা করেন, আমি আপনাকে কয়েকটা চ্যাপ্টার বলি যেগুলো আপনি একবার চোখ বোলাতে পারেন। আপনি যে কোনো বই থেকে, আমার বই থেকে, আমার বই থেকে পড়েন, বা যেখান থেকে পড়েন, বা যদি আপনার কাছে না থাকে সেটা আপনি আমাকে জানালে আমি আপনাকে ব্যবস্থা করে দিব। কয়েকটা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, মানে বিশেষ করে প্রথম 3টা অধ্যায় আপনার একটা ভালো কনসেপ্ট থাকতে হবে। কিছু দেখবেন যে খুব পরীক্ষায় আসে, যেমন ধরেন এই যে প্রথম 7টা, মানে 1 থেকে 7-এর প্রথম অধ্যায়, বা যেটাকে প্রজাতন্ত্র বলি, এইখানে আপনি দেখবেন যে রাজধানী কোথায় আছে, তারপর জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের কথা কোথায় বলা আছে, তারপর ধরেন আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, যেটা আমাদের 8ম মানে 8 নম্বর আর্টিকেলে আছে। তারপর পরীক্ষায় আসে দেখবেন যে বিচার বিভাগের স্বাধীনতা যেটা নিয়ে জড়িত, অর্থাৎ স্বাধীন বিচার বিভাগ, যেটা 22 নম্বর আর্টিকেল। 23-এর পরীক্ষায় আসে, যেটা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা। তারপর 25 আসে, যেখানে আমাদের যে বৈদেশিক নীতি, হ্যাঁ, যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান, বা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপর ধরেন 27 আসে, হ্যাঁ, আইনের চোখে সবাই সমান। তারপর এই যে 28, 29, যে সরকারি চাকরিতে সমতা বা সমান সুযোগ লাভ করা, নারী পুরুষের সমতা। তারপর ধরেন 36 আসে চলাফেরার স্বাধীনতা, 37 আসে সমাবেশের স্বাধীনতা, 38 আসে সংগঠনের মানে অধিকার বা স্বাধীনতা, 39 আসে যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, 39-এর 2 আসে সংবাদপত্রের স্বাধীনতা, 40 আসে পেশার স্বাধীনতা, তারপর 48 রাষ্ট্রপতি সাহেবের বিষয়টা। তারপর আমি বলবো আপনাকে, আপনি 55, 56, 57 এই 3টা ইম্পর্টেন্ট। যেমন এখানে মন্ত্রিসভা বা ক্যাবিনেটের কথা বলা আছে, মন্ত্রী পরিষদের কথা বলা আছে, মানে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীর কথা। 57-তে আছে আমার প্রধানমন্ত্রী পদের মেয়াদ। আপনি এগুলো একটু খেয়াল রাখবেন। 2টা আর্টিকেল বলি আপনাকে এবছর, যেটা আপনার জন্য যে কোনো পরীক্ষা ইম্পর্টেন্ট হবে। একটা হচ্ছে 50, একটা হচ্ছে 57। 50 হচ্ছে রাষ্ট্রপতি পদের মেয়াদ, 57 হচ্ছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। তারপর আপনার 59 আপনার পরীক্ষা লাগবে স্থানীয় শাসন। তারপর এরপর আপনার লাগবে হচ্ছে 61 লাগবে যে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক আমাদের সবগুলো সশস্ত্র বাহিনীর, মানে আমি যদি বলি সেনা, বিমান, নৌ, 3টা বাহিনীর প্রধান উনি। তারপর 63-র 1 লাগবে যে আমাদের যুদ্ধ ঘোষণা করতে পারবে রাষ্ট্রপতি, কিন্তু এটা অনুমোদন লাগবে বা পারমিশন লাগবে হচ্ছে সংসদের। 63-র 1 ইম্পর্টেন্ট। 64 লাগবে, যেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল বা আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী। 64 পরীক্ষায় আসে। 65 আসে জাতীয় সংসদ। 66 আসে এমপি হওয়ার যোগ্যতা অযোগ্যতা। তারপর 70 আসে, হ্যাঁ, ফ্লোর ক্রসিং বা নিজ দলের বিপক্ষে ভোটদান করার ব্যাপারটা। নিজ দলের বিপক্ষে ভোটদান করলে তার সদস্যপদটা বাতিল হয়ে যায়। তারপর 77 আসে পরীক্ষাতে নেপাল, যদিও কখনো নিয়োগ হয় নাই। নেপাল নিয়োগ হয়েছে, বাট নেপাল বা অ্যাম্বুশম্যান কখনোই বাংলাদেশে নিয়োগ করা হয় নাই। তারপর এদিকে তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপর এখানে 93 আছে অধ্যাদেশ প্রণয়ন করা, এটা খুব একটা আসে না। তারপর আসতে পারে ধরেন আর্টিকেল 94 আসতে পারে, হ্যাঁ, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার কথা আসতে পারে। তারপর সুপ্রিম কোর্টের বিচারকদের মেয়াদের কথা আসতে পারে, 95, 96 আসতে পারে।
108 আসতে পারে। 108 হচ্ছে আপনার সুপ্রিম কোর্টকে যে কোর্ট অফ রেকর্ড বলা হয়, এইটা পরীক্ষা আসতে পারে, যে 44তম বিসিএস আসছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে। তারপর 117 আসতে পারে প্রশাসনিক ট্রাইব্যুনাল। তারপর 118 আসতে পারে, যেটা হচ্ছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে 119 নম্বরে। তারপর আপনার 127 লাগবে। হ্যাঁ, 127 লাগতে পারে, মানে লাগতে পারে না, লাগবে। এটা হচ্ছে আমাদের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা। 137 লাগবে সরকারি কর্ম কমিশন, বা আমাদের যেটাকে আমরা পিএসসি বলি, পাবলিক সার্ভিস কমিশন, বা বিপিএসসিও বলি আমরা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটা পরীক্ষা আসে। তারপর এর বাহিরে আপনার মোটামুটি জরুরি অবস্থা জারি 141-এর ক, তারপর এই যে 150-এর 1, তারপর হচ্ছে আপনার 153-এর 1, 153-এর 2, এগুলাই পরীক্ষায় ঘুরাই ফিরে আসে। তো আমি কিন্তু আপনাদেরকে এক নাগারে মোটামুটি 153টাই বলছি, সময় থাকলে সবগুলোই বলতাম। তো আপনার সবগুলা মনে রাখতে অ্যাকচুয়ালি হবে না, কারণ সবগুলা পরীক্ষায় আসলো আপনি মানে লোভ করা যাবে না যে আপনি পড়া দরকার পড়বেন। এক্ষেত্রে যেটা বুদ্ধিমানের কাজ হবে, মানে আপনি যদি বুদ্ধিমান হন, আমি যতক্ষণ যে আর্টিকেল গুলো বলতাম আমি চাইলে লিখতে পারতাম, আমি লিখি নাই। আমি যদি লিখতে পারতাম আর আমি লিখি নাই। কেন লিখি নাই? আপনি এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনি এই যে কয়টা আর্টিকেল আমি বলছি আরেকবার শুনেন, এরপরে আমাকে দেখেন যে উনিও মানুষ আমিও মানুষ। ভাই যদি পারে, ভাই 100টা পারলে আমি 50টা হলেও পারবো, বা ভাই যদি 100টা পারে আমি অন্তত 20টা হলেও পারবো। আমি একটা করে কিন্তু আপনাদেরকে দেখেন অন্তত কয়টা হবে, 40-50টা তো মনে হয় বলছি, 40-50টা তো মনে হয় আমি আপনাকে বলছি। এবং এক্ষেত্রে আপনি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন, দেখবেন যে এইগুলোর বাইরে থেকে আসে নাই। যে কয়টা আর্টিকেল আমি বলছি এগুলা বাইরে থেকে সাধারণত আসে না, এগুলাই আসে। আপনি বিগত বছর অন্তত 20 বছর যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, প্রাইমারি, যে কোনো জব, আপনি মানে বিগত বছরের কোয়েশ্চেন ঘাটলে দেখবেন আমি যে ভাইয়া যে কয়টা আর্টিকেল বলছি এই কয়টা আর্টিকেলের বাইরে কিন্তু কোয়েশ্চেন হয় না। তাহলে আমি আপনাদেরকে আর্টিকেল গুলো বলে দিলাম, সংশোধন গুলো বলে দিলাম। এরপর সংবিধান থেকে প্রশ্ন আসে, যদি না পারেন সেটা আমার প্রতি অবিচার, নিজের প্রতি অবিচার। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন কিনা আমার? তাহলে আমি আশা করতেছি আপনি সংবিধান থেকে প্রশ্ন আসলে আপনি ইনশাল্লাহ পারবেন, আপনি ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। বুঝতে পারছেন? আপনি জাস্ট মানে আমি সাধারণত এভাবে বলি না যে আপনি আমাকে দেখে মোটিভেশন নেন, বাট আজকে বললাম যে আপনারা যারা বলেন ভাইয়া মনে থাকে না, থাকে না, ভাই আমি পারলে আপনিও পারবেন। ইন্টারেস্টের ব্যাপার, চেষ্টার ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, মোর প্র্যাকটিসের ব্যাপার। আপনি জাস্ট দুই একবার একটু টেনে দেখবেন যে হ্যাঁ এটা বলছে ভাইয়া, এবং আপনি যদি আরেকটু বুদ্ধিমান হন আপনি এগুলো শুনে শুনে লিখে ফেলবেন। আপনি যদি আরেকটু বুদ্ধিমান হন আপনি এগুলো শুনে শুনে লিখে ফেলবেন, লিখে আপনি সেটা হয়তোবা আমাকে বিভিন্ন ভাবে দিতে পারেন। সবচেয়ে বেটার হয় আপনারা আমার গ্রুপে পোস্ট দিয়েন। এই যে এখানে আপনারা যে করেন, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিলাম যে অনুচ্ছেদ গুলো ভাইয়া বলছি ওগুলো লিখে আপনি এখানে নোট দিবেন। সবচেয়ে ভালো যাত্রা হবে তাকে আমি 100 টাকা রিচার্জ করে দিব। সবচেয়ে ভালো যাত্রা হবে তাকে আমি 100 টাকা রিচার্জ করে দিব ফোনে। ধরে নেন এটা লেট ঈদ সালামি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে নেক্সট ক্লাস ইনশাল্লাহ, আর আজকে কি বার? আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাস সম্ভবত পরশু আজকে মঙ্গলবার হলে বৃহস্পতিবার হবে। তো বৃহস্পতিবার দেখা হবে আবার আপনাদের সাথে মনে হয়, নাকি কালকেও হতে পারে, আমি একটু দেখি, আমি পোস্ট দিব আপনাদেরকে জানাবো। কারণ আমার একটা বন্ধুর বিয়ে আছে, আমি হয়তো বৃহস্পতিবার ঢাকায় থাকবো না। তো আমি আপনাদেরকে সকালে পোস্ট দিয়ে সেটা জানাবো। ক্লাস নিলেও তো রাতে নিবো, তো সমস্যা নেই। আপনাদের সাথে কালকে বা পরশু দেখা হতে পারে আবারও, যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আজকে এই পর্যন্ত। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের বাসায় যারা মুরব্বী আছে তাদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর ছোট যারা আছে তাদেরকে ধরে গালটা টেনে দিবেন, ঠিক আছে? সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আজকের ক্লাসটা অনেক এনজয় করছেন, আমি খুব এনজয় করছি। আর কেমন হয়েছে এটা বললেন, যদি মনে হয় ভাই কিছু বুঝি নাই সেটা আমাকে আপনার ইনবক্সে জানাতে পারেন। অল দ্য বেস্ট।